ডক্টর আহমদ কায়কাউস শেখ হাসিনা সরকারের মুখ্য সচিব হিসাবে অবসরে যাওয়ার আগে ছিলেন বিদ্যুৎ মন্ত্রণালয়ের সিনিয়র সচিবও, ছিলেন বিশ্ব ব্যাংকের বিকল্প নির্বাহী পরিচালক। অবৈধ ইউনূস সরকারের দায়ের করা হত্যা মামলা আর দুর্নীতির অপবাদের বোঝা নিয়েও কথা বললেন দেশ নিয়ে, শেখ হাসিনার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা নিয়ে, প্রশাসন নিয়ে এবং দেশের ভবিষ্যৎ নিয়ে। শেখ হাসিনার দীর্ঘ শাসন আমলে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করতে গিয়ে 2024 সালে এসে সরকার ক্লান্ত হয়ে পড়েছিল, প্রশাসন ভুল করেছিল, না হলে শেখ হাসিনার সরকারের পতন অতটা সহজ হতো না। কারণ দেশের মানুষ শেখ হাসিনাকে ভালোবাসতো এবং ভালোবাসে। শেখ হাসিনা কোনো গোলামির চুক্তি করেননি। অবৈধ ইউনূস সরকার সবচেয়ে বড় ক্ষতি করেছে আমাদের মুক্তিযুদ্ধের ইতিহাসের। বাংলাদেশকে আর কেউ স্থিতিশীল দেশ মনে করে না। এসব কথা আমার নয়, ডক্টর আহমদ কায়কাউসের। আসুন তার মুখ থেকেই বিস্তারিত শোনা যাক। ধন্যবাদ আহমদ কায়কাউস আমার সঙ্গে যুক্ত হওয়ার জন্য। আমি নিশ্চিত যে আপনার অনেক কিছু বলার আছে, আমার অনেক কিছু জানার আছে। এই কারণে জানার আছে যে আপনি পুরো শেখ হাসিনার শাসনটা, শুধু তাই নয়, আপনি দীর্ঘকাল ধরে বাংলাদেশের প্রশাসনিক কাজে নিয়োজিত ছিলেন এবং সর্বোচ্চ প্রশাসনিক দপ্তর থেকে আপনি অবসরে গিয়েছেন এবং বিশ্ব ব্যাংকের একটি পদে কাজ করেছেন বাংলাদেশের হয়ে। এই যে রাষ্ট্র থেকে বিচ্যুত হয়ে বিপুল পরিমাণের দুর্নীতির অভিযোগ নিয়ে কেমন আছেন আপনি এখন? আগুনে জ্বলছি, অঙ্গার হয়ে গেছি। আমি 1986 সালে যোগদান করেছিলাম, কিছুটা আমার ইচ্ছার বাইরে। কারণ আমার সরি, একটু লম্বা করে বলছি। নিশ্চয়ই। কারণ তখন বাংলাদেশ সরকারের বেতন অনেক কম ছিল। তো আমার এবং অন্য জায়গায় একটা চাকরি হয়েছিল, আমি সরকারি যে বেতন পেতাম তার দ্বিগুণের চেয়েও বেশি ছিল। তো আম্মার সাথে আমার প্রচুর ফাইট যে আমি অল্প বেতনে চাকরি করব কেন। তখন আম্মা দ্বারস্থ হলেন, আমার এক চাচা ছিলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ছিলেন, ডক্টর আহমদ শরীফ। তো ওনাকে বলে যে এরকম ছেলের তো বিমরতি ধরেছে, সে চাকরিটা করবে না, বলছে বেতন কম। তো তখন উনি সিদ্ধান্ত দিলেন যে এরকম চাকরি বাকরি শুধুমাত্র টাকার জন্য করে না মানুষ, পরিবারের জন্য করে, দেশের জন্য করে। হ্যাঁ, তো উনি আবার একটা ইতিহাস বললেন যে ব্রিটিশ শাসনের ইতিহাস আর আমাদের পরিবারের শিক্ষার ইতিহাস একই রকম। হ্যাঁ, একই সময় শুরু। তো আমাদের ইতিমধ্যে কেউ হাকিমের চেয়ারে বসে নেই। তুমি সুযোগ পাচ্ছ, এটা নিজের জন্য না, পরিবারের জন্য, দেশের জন্য করতে হবে। তো আমি মনে মনে বললাম যে বলির পাঠা হয়ে গেলাম। তো সিদ্ধান্ত হয়ে গেল যে আমাকে জয়েন করতে হবে। এবং দীর্ঘদিন ধরে কিছু অসন্তোষও ছিল, কারণ টানাপোড়েনের সংসার ছিল। আমি সবার ছোট ছিলাম, যে কারণে আমার বিলাসিতার করার সুযোগ ছিল, সবার কাছ থেকে নেওয়া টেওয়া চলা তো ইত্যাদি। এবং আম্মাও কিন্তু আমাকে এই চাকরি জীবনে অনেক টাকা পয়সা দিয়েছিল যে আমি চলতে পারবো না। যাই হোক, এই চাকরি পরবর্তীতে আমি শেষ যখন করেছি তখন আমার মাকে আমি ধন্যবাদ দিয়েছিলাম যে আমাকে জোর করে সে ঢুকিয়েছে, বিকজ আই হ্যাড দি অপরচুনিটি টু সার্ভ দ্য নেশন, সার্ভ দ্য কান্ট্রি। এবং একই সঙ্গে শিক্ষিত হওয়ার সুযোগ হয়েছে। আমি বিদেশে মাস্টার্স করেছি, পিএইচডি করেছি, বিদেশে আন্তর্জাতিক সংস্থায় চাকরি করেছি, বিদেশে পড়িয়েছিও। একজন সিভিল সার্ভেন্টের পক্ষে ডাইভার্সিফিকেশন আমার মতো এরকম খুব কম ছিল। মোরওভার শেষ যেটা করেছি সেটা হচ্ছে বাংলাদেশের, আমি মনে করি সেটা প্রসঙ্গ হয়তো পরে আসা যাবে, যে সে বঙ্গবন্ধুর কন্যা শেখ হাসিনার অধীনে কাজ করার সুযোগ হয়েছে এবং আমার ক্যারিয়ার শেষ হয়েছে। ক্যারিয়ার শেষ হওয়ার আগে
আমাদের শতাব্দীর মধ্যে সম্ভবত সবচেয়ে বড় ক্রাইসিস যেটা, যে কোভিড, সেই কোভিডে কাজ করার সুযোগ হয়েছে। সো আই থট দ্যাট যে আমার একটা গ্লোরিয়াস এন্ডিং হয়েছে অফ দি সিভিল সার্ভিস। হঠাৎ করে মানে কেউ কোনোদিন না মানে আমি সবসময় ওই যে বলে না, আমাকে আমার বন্ধু বান্ধবরা বলতো যে আমার নাকি ওই যে ওই নাকের উপর দিয়ে মশা যেতে পারে না। তো আর সেই আমি আপনার হঠাৎ করে জানলাম যে একটা বিশ্বচোর, হ্যাঁ, দুর্নীতি, মহা দুর্নীতির, কোথায় কোন একটা পেপারে দেখলাম যে মাফিয়া ব্যুরোক্র্যাট, হ্যাঁ, ইত্যাদি বিভিন্ন ভূষণে ভূষিত করেছে। তো আমার প্রথম ইয়েটা হচ্ছে যে এই আইনের শাসন যদি হয়ে থাকে তাহলে তো মানে এইভাবে হিউমিলিয়েট করার কোনো মানে হয় না। আমি নিশ্চিত বা যে কোনো ভাবে আমি চ্যালেঞ্জও দিতে পারি যে আমার কি সম্পদ আছে সেগুলি খুঁজে বের করে দেওয়ার জন্য। আপনাকে কি এইসব রিপোর্ট যখন প্রকাশিত হয় আপনার কোনো মতামত নেওয়া হয়েছিল? আপনার কাছে জানতে চাওয়া হয়েছিল যে আপনি কি আসলে এগুলো করেছেন কিনা? কখনো না। তার মানে তো একপাক্ষিক রিপোর্ট। এবং আমরা জানি যে ধরুন ১/১১ সরকারের সময় আমরা দেখেছি যে মাহফুজ আনাম স্বীকার করেছেন যে তার কাছে সাপ্লাই দেওয়া হতো এবং তিনি সেটি প্রকাশে বাধ্য হতেন। এবারও তো তাই হয়েছে। কারণ আমি আমি মনে করি না এবং অনেকেই মনে করে না যে ১/১১ সরকার এবং এই সরকারের মধ্যে আসলে খুব বেশি পার্থক্য আছে। পার্থক্যটা আসলে খুব নেই। ফলে এই যে ধরুন কোনো রকমের যাচাই বাছাই ছাড়া যে কেউ যে কারো নামে কথা বলে দিচ্ছে, এই যে অভিযোগের পাহাড় জমে উঠছে, মানুষ তো পারসেপশনে বিশ্বাস করে। আপনি মানে এগুলোর জবাব মানে কিভাবে দেবেন বলে ভেবেছেন বা কিভাবে দিচ্ছেন, এরকম কিছু আমরা জানতে পারি কিনা? আমার তো একটা সিম্পল সলিউশন, সেটা হচ্ছে যে আপনি যদি সঠিকভাবে তদন্ত করেন এবং যদি প্রমাণ পেয়ে থাকেন, কারণ আমি তো ধরেন কোনো খুনি, যে মানুষ খুন করে সেও তো বলে না যে আমি খুন করেছি, সেও তো বলে যে আমি খুন করি নাই, এটা অন্য করেছে, সেরকম ভাবে একটা প্লি নেওয়ার চেষ্টা করে। আমিও হয়তো করতে পারি। আপনি আমার বিরুদ্ধে অভিযোগ কি আছে, তথ্য কি আছে, সূত্র কি আছে, সেগুলি তো আপনি যাচাই করুন। আপনি একজন সাংবাদিক, আপনি যখন কোনো সংবাদ সংগ্রহ করেন তখন তো আপনি সেই সোর্সের কাছে যান। এখানে আমার সোর্সটা কোথায়? আমার যেমন ধরেন আমি বিদ্যুৎ বিভাগে, হ্যাঁ, বিদ্যুতে সীমাহীন দুর্নীতি হয়েছে বলে দাবি করা হচ্ছে। আপনি বিদ্যুৎ কোম্পানি যারা বিভিন্ন রকমের প্রজেক্ট পেয়েছে তাদেরকে জিজ্ঞেস করেন যে কেউ আমার সাথে দেখা করেছিল কিনা, কেউ আমার সঙ্গে টাকা দিয়েছে কিনা, অথবা তাদের কাছ থেকে কোনো চেক আছে কিনা। কিছু না কিছু তো থাকতে হবে, আসমান থেকে তো আর পড়বে না। আবার ধরেন আমার যে সম্পদের যদি অস্বাভাবিক বৃদ্ধি হয়ে থাকে, যেটাকে আমি জাস্টিফাই করতে পারবো না, সেরকমও যদি সোর্স থেকে থাকে সেটা প্রকাশ করেন, তাই না? এখন আমি মনে করি যে জবাবটা কি দেব, কাকে দেব? আপনার ধরেন জিজ্ঞেস করেন নাই তো এখনো পর্যন্ত, আপনাকে তো কেউ জিজ্ঞেস করেনি এখনো পর্যন্ত। জিজ্ঞেসও করে নাই, আর তাছাড়া জবাব কিভাবে দেব, কিসের দেব? যেমন ধরেন আমার জানার মধ্যে 5টা কি 6টা বা এরকম হত্যা মামলার আসামি হয়েছি। আমি ঢাকা গিয়েছিলাম এপ্রিল মাসে, আমার শাশুড়ি অসুস্থ ছিল এবং 23শে এপ্রিল উনি মারা গেছেন। মারা যাওয়ার পরে আমার যতটুকু মনে পড়ে আমি মে মাসের 7-8 তারিখে সম্ভবত আমি বা আর একটু পরে হয়তো চলে এসেছি, মানে মে মাসে আমি চলে এসেছি। আমি এবং আমার স্ত্রী গিয়েছিলাম, আমার মেয়েরা যায়নি। তাহলে আমি কিভাবে গিয়ে হত্যা মামলার সঙ্গে জড়িত হলাম? আমি তখন সরকারিও ছিলাম না। নট অনলি দ্যাট, আমি তখন ওয়ার্ল্ড ব্যাংকও ছেড়ে দিয়েছি, অর্থাৎ সরকারের সাথে সম্পর্কিত কোনো পদে আমি কোথাও ছিলাম না, এবং আমি দেশেও ছিলাম না। ফেব্রুয়ারিতে শেষ হয়েছিল ওয়ার্ল্ড ব্যাংকের কাজটি। হ্যাঁ, তখন আপনি এলপিআর এ ছিলেন, তাই তো? হ্যাঁ, আপনি তখন এলপিআর এ ছিলেন। আমি মানে হ্যাঁ, পিআরএল যেটা ছিল সেটা হচ্ছে যে ওই যে মানে আমাদের একটা আইন আছে, সেটা হলো আপনি যখন অন্য কোনো জায়গায় এই পিআরএল এর সময় যদি কন্ট্রাকচুয়ালি বা কোনো অ্যাপয়েন্টমেন্ট পান তাহলে তখন স্থগিত থাকে, পরে আবার শুরু হয়ে যায়।
তো আমি বিআরএল ছিলাম। আরেকটা জিনিস হচ্ছে কি, ওয়ার্ল্ড ব্যাংকে যেমন ধরেন ওই সময় কিভাবে আমি অপতথ্যের শিকার হয়েছি, আমি স্বেচ্ছায় ওয়ার্ল্ড ব্যাংক ছেড়েছি। আমাকে বলছে যে আমাকে ওয়ার্ল্ড ব্যাংক থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তো আপনার এই যে অপতথ্যের যেই আহ, সমুদ্র, মহাসমুদ্র তৈরি করা হয়েছে বাংলাদেশে, দিনকে রাত করার একটা যে আমরা যে মানে ওই যে প্রবাদ শুনি যে আজকে দিনকে রাত করেছে, এই আমরা এবার একটা ঐতিহাসিক দিনকে রাত করার বিষয় দেখলাম সর্বক্ষেত্রে, শুধু আমার ক্ষেত্রে না, সর্বক্ষেত্রে। বাংলাদেশের অর্থনীতিতে বলেন, বাংলাদেশের সমাজে বলেন, বাংলাদেশের ইতিহাসে বলেন, সর্বক্ষেত্রেই একটা নিদারুণভাবে মানে কি বলবো, ওই যে এই সত্যকে মানে অসত্যে পরিণত করা, হ্যাঁ, দিনকে রাত করা। হ্যাঁ, আপনি যদি আমি একটু হয়তো ভিন্ন দিকে যেতে পারি, বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন শেখ হাসিনা 17 বছর। সেই সময়ে যা কিছু হয়েছে, শেখ হাসিনা ওয়াজ দি প্রাইম মিনিস্টার, বাট এভরিথিং ওয়াজ নট ডান বাই হার। এ ব্যাপারে তো কোনো সন্দেহ নাই। যে কৃষক কাজটা করেছে, যে গার্মেন্টস ব্যবসায়ী ব্যবসাতে উন্নতি করেছে, সেটা তো শেখ হাসিনা গিয়ে তাকে বলে দেয়নি, সে তার যোগ্যতায় করেছে। শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে ফ্যাসিলিটেট করেছে পলিসি দিয়ে, দ্যাটস ইট। তো বাংলাদেশে যখন শেখ হাসিনা পাওয়ারে আসে ইন 2009, তখন বাংলাদেশের জিডিপি পাকিস্তানের চেয়ে, দেশটা এই কারণে বললাম, হঠাৎ করে পাকিস্তান জিন্দাবাদের একটা বিষয় চলে আসছে। না না, আমার এখন সবচেয়ে পরিবারের ভালো 3 জন, সম্পর্কর দেশ হচ্ছে পাকিস্তান এবং তুরস্ক, সো আপনি না তুলনা টানতেই পারেন। আমি আমি কোনো ইয়ে চাই না, মানে দেশের কি বলে এই যে এই পাকিস্তানি নাগরিকের বিরুদ্ধে না, পাকিস্তান রাষ্ট্রের বিরুদ্ধে। কারণ পাকিস্তান রাষ্ট্র আমাদের উপরে জুলুম করেছে। তো পাকিস্তানের জিডিপি বাংলাদেশের চেয়ে $100 বিলিয়ন বেশি ছিল ইন 2009। যখন শেখ হাসিনা দেশ ত্যাগ করেন, তখন বাংলাদেশের জিডিপি পাকিস্তানের তুলনায় $100 বিলিয়ন বেশি হয়েছে। তার মানে ওনাকে তো অনেকখানি কাভার করে আবার 100 বিলিয়ন বাড়াতে হয়েছে, জি সমান করে তারপরে আবার বাড়াতে হয়েছে। জি। এবং আমাদের যিনারা অর্থনীতিবিদ, অর্থনীতি আমিও পড়েছি, আমাদের অর্থনীতিবিদদের চোখে সেটা পড়ে না। এবং এই যে এই স্ট্যাটিস্টিক্সটা আপনি ওয়ার্ল্ড ব্যাংকের ইয়েতে যান, ডেটা ব্যাংকে, যেটা ওপেন সোর্স, এডিবির ডেটাতে যান, যেটা ওপেন সোর্স, সব জায়গায় পাবেন। তার মানে এটা শুধুমাত্র রাজনৈতিক কথা নয়, এটা প্রমাণিত সত্য। এবং এটা ধরুন বিশ্ব ব্যাংকের মতো অর্গানাইজেশন বলবে, আইএমএফ সাক্ষ্য দেবে, তাই তো? হুম। আপনার এই যে ডেভেলপমেন্ট মিরেকল যে শব্দটা বাংলাদেশে ব্যবহার হয়েছে, এটি কি বাংলাদেশে ব্যবহৃত হয়েছে নাকি বাংলাদেশকে ইন্টারন্যাশনাল এজেন্সিরা বলেছে? ইন্টারন্যাশনাল এজেন্সিরা বলেছে। আপনার হেনরি কিসিঞ্জার বাস্কেট কেস বলেছিলেন। আর এই সময়ে, এই স্বৈরাচারী শেখ হাসিনার সময়ে আপনার বাংলাদেশ ডেভেলপমেন্ট মিরেকল হয়েছে। একটা দেশে যেমন ধরেন আমরা সবসময় ইয়ে বলি যে আমরা অর্থনীতিতে যেটা বলি সেটা হচ্ছে রিসোর্সেস, ন্যাচারাল রিসোর্সেস, তারপরে ইনস্টিটিউশনস, এগুলি কিভাবে ভালো হবে। বাংলাদেশের ইনস্টিটিউশনস নিয়ে আমাদের সবারই উদ্বেগ আছে। রিসোর্স তো আমাদের নাই, আমরা ক্লাইমেট ভালনারেবল একটা দেশ। সেই দেশ আপনার কি বলে এটা, ওই $700 থেকে এসে $2600 বা $2700 উন্নীত হয়েছে, উইদাউট এনি এক্সটার্নাল অ্যাক্টিভ সাপোর্ট। হ্যাঁ, আপনি তো উইদাউট এনি এক্সটার্নাল সাপোর্ট বলছেন। আমি তো মনে করি বা আমি দেখতে পাচ্ছি যে থ্রু আউট শেখ হাসিনার মানে রেজিম, এই সময়টাতে শুধু সাপোর্ট
তো নয়, বাংলাদেশকে অনেক ধরনের ব্যারিয়ার ফেস করতে হয়েছে, অনেক ধরনের অবস্টাকল ফেস করতে হয়েছে, এবং আপনি তার একদম মানে ভেতরের সাক্ষী। কারণ আপনি মানে শেখ হাসিনার সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করেছেন দুটো মন্ত্রণালয়ে, এক হচ্ছে বিদ্যুৎ মন্ত্রণালয়, জ্বালানি মন্ত্রণালয়, এবং তারপরে আপনি প্রধানমন্ত্রীর অফিসে মানে চাকরি করেছেন, মানে কাজ করেছেন এবং সর্বোচ্চ পর্যায়ে। সুতরাং এই বাধাগুলো আপনি দেখেছেন। আমি আপনার কাছ থেকে একদম মানে স্পষ্ট ভাষায় কিছু বাধা এবং কিছু মানে এখন তো বলার সময় এসেছে, সেটা তো আমাদের জানা দরকার। আমাদের তো অবশ্য একটা জিনিস হচ্ছে কি, আমি যখন ফাউন্ডেশন ট্রেনিং করি তখন এমডিএস হিসেবে ছিলেন হলো ডক্টর এস এস সামাদ। হ্যাঁ, তো উনি আমাদেরকে একটা শিক্ষা দিয়েছিলেন, হ্যাঁ, যেটা আমি সারা জীবন পালন করার চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে এই আমরা যারা ব্যুরোক্রেসিতে থাকি, আমরা ব্যুরোক্রেসি কিন্তু ইয়ের মতো, ওই যে আলোর পাশে যে স্ট্যান্ডটা উপর আমরা চলি এবং আলো জ্বলবে, আলো হচ্ছে পলিটিশিয়ানস, আমরা হলাম ধারণ করে থাকি। হ্যাঁ, সো অতএব নেভার ট্রাই টু ওভারশ্যাডো দি লাইটস পলিটিশিয়ানস। তো আমরা সাধারণত সেই জন্য চুপ করে থাকাটাই হচ্ছে আমাদের বেসিক ট্রেনিং। আমরা তো আপনি যে বলছেন যে আমাকে অনেক কিছু বলতে হবে, সেইটা বলার ভিতরে কিন্তু অনেক সময় আবার মনে হয়ে যেতে পারে হয়তো আমরা নিজেরা বাহাদুরি করছি, আসলে কিন্তু তা না। আমরা মানে ইয়ের মতো, ওই যে কি বলে এটা, ওই চাঁদের মতো, সূর্য যদি দেয় তাহলে আমরা কাজ করতে পারি। আমাদের সূর্য হচ্ছে পলিটিশিয়ানরা। হ্যাঁ, এবং আমার জীবনের সৌভাগ্য হচ্ছে যে আমি এমন একটা সূর্যের আলো পেয়েছি যার দিয়ে আমার পূর্ণিমায় কেটেছে, আমার ইয়ে হয়নি, কখনো অমাবস্যা আসেনি। এইটাই আমার জীবনের সবচাইতে বড় সৌভাগ্য বলে আমি মনে করি। যে যাই বলুক না কেন, আমি সারা জীবন সেটা মনে করব আমার মৃত্যুর আগ পর্যন্ত। এখানে আপনি যেটা বলছিলেন যে এই বিভিন্ন ধরনের এক্সটার্নাল বা প্রেশার, obviously we were not very popular. Why? Because শেখ হাসিনা এই যে আমাদের ধরেন একটা বিশ্ব মাতবরের ড্রামা চলে, হ্যাঁ, ধরেন আন্তর্জাতিক সংস্থা, একসময় আপনার মনে আছে কিনা 2007-8 মনে হচ্ছিল বাংলাদেশের সরকার চালাচ্ছে হচ্ছে ওয়ার্ল্ড ব্যাংকের কান্ট্রি ডিরেক্টর, হ্যাঁ, তারপরে হচ্ছে জাতিসংঘের প্রেসিডেন্ট রেনেটা, আমি নামও মনে আছে আমার। হ্যাঁ, জাতিসংঘের আবাসিক প্রতিনিধি যিনি থাকেন, ওনারাই দেশ চালাচ্ছেন, ওনারা এসে বিভিন্ন লেকচার দিয়ে যাচ্ছেন। উনি ওই লেকচার বাজিগুলি সবগুলি বন্ধ করেছেন। আপনি আমাকে বলেন 15 বছর বা 17 বছর, আমি জানি এগুলি হয়তো অনেকেরই খুব ভ্রু কুচকাবে, অসভ্য বলবে আমাকে, কারণ আমাদের ভিতরে এই সুশীলতার একটা আবরণ দিয়ে আমরা কথাকে পেঁচিয়ে পেঁচিয়ে যত বেশি, মানে আপনাকে এখন যদি এই যে জবাবটা আপনি আমার কাছে যে জবাবটা চাচ্ছিলেন সেটা যদি আমি পেঁচিয়ে পেঁচিয়ে বলি, হান আর মাঝে থাকি, তাহলে কিন্তু আমি ইন্টেলেকচুয়াল। আর আমি যদি আপনাকে পরিষ্কার করে বলি তাহলে কিন্তু আমি ইন্টেলেকচুয়াল, আমি হলাম একটা বেয়াদব। তো আমি বেয়াদবি করতে চাই, আমি আসলে ওই ইন্টেলেকচুয়াল হতে চাই না, সত্যকে সত্য বলাটাই তো আমাদের এখানে যেটা হয়েছিল সেটা হচ্ছে যে উনি ওনার নিজস্ব গতিতে কিছু, আপনার মনে আছে কিনা শেখ হাসিনার 10টা বিশেষ উদ্যোগ ছিল। আই জাস্ট মানে রিকোয়েস্ট এভরিওয়ান টু লুক ব্যাক, যে অর্থনীতির ফাউন্ডেশন গড়ার জন্য যে সমস্ত পিলারগুলো মানে ডেভেলপমেন্ট ইকোনমিক্সে প্রমোট করার কথা বলে, ওই 10টা উদ্যোগের ভিতরে সেটা ছিল কিনা। হ্যাঁ, তারপরে হচ্ছে আপনি যদি এক্সটার্নাল ইয়ের কথা বলেন, সেই জায়গায় উনি কিন্তু ওনার টার্মসে চলেছেন। আমি আপনাকে একটা উদাহরণ দিতে পারি। নিশ্চয়ই। তখন আমি বিদ্যুৎ সচিব, আমাদের $350 মিলিয়ন একটা প্রজেক্ট ছিল পাওয়ার গ্রিড কোম্পানির, ঠিক আছে।
পাওয়ার গ্রিড কোম্পানি, ওখানে তো আমাদের যেটা হয় সেটা হচ্ছে একটা স্কোপিং মিশন আসে, তারপরে হচ্ছে আলাপ আলোচনা হয়, তারপরে ওরা ঠিক করে, তো ওরা এগ্রি করেছে এটা দেবে। তো ফাইনালি আমার সঙ্গে দেখা করতে আসছে, বলছে যে ওটা ওরা বোর্ডে অ্যাপ্রুভ মানে জন্য পাঠাবে, তবে তার আগে এটা একনেক অ্যাপ্রুভ হতে হবে। এর আগে কিন্তু আমাদের সবসময় ছিল যে এরকম ওই বোর্ডে অ্যাপ্রুভাল হওয়ার পরে তারপরে আমরা একনেকে যাই, ওয়ার্ল্ড ব্যাংকের বোর্ডে অ্যাপ্রুভ হয়, তারপরে আমাদের একনেকে সেটা যায়। তো মাঝখানে একটা ঘটনা ঘটেছিল, একটা প্রজেক্ট এরকম আসছিল, উনি আমাদের আমি আর ডিটেলসে গেলাম না, সেই প্রজেক্টে একনেক রাজি হয়নি, রাজি না হওয়াতে সেটা ফেরত আসছে। তো ওয়ার্ল্ড ব্যাংক বলছে যে এরকম একনেকের এরকম রিস্ক তারা নিবে না, আগে একনেক পার হতে হবে। তো একটা জিনিস দেখেন, আমরা কিন্তু উই আর পার্ট অফ দি ওয়ার্ল্ড ব্যাংক, সো ওয়ার্ল্ড ব্যাংক ইজ আওয়ার ব্যাংক, আমরা মালিক কিন্তু, তাই না? আমাদেরকে কিন্তু এই জিনিসগুলি বারবার উনি আমাদের মনে করিয়ে দিতেন। তখন আমি কারোর সঙ্গে আলোচনা না করে, আমাদের সাহস তখন কি পরিমাণ গগনচুম্বী ছিল, আমি বললাম যে দেখো, তোমার ইয়ে ইয়ে কি বলে বোর্ডের অ্যাপ্রুভালের আগে আমি একনেকের অ্যাপ্রুভাল আনবো, এটা হবে না। এই কন্ডিশনটা তুমি রিমুভ করো, আইদার ইউ রিমুভ ইট অর আই ডোন্ট ওয়ান্ট ইউর লোন। হ্যাঁ, বলে ওরা অনেকে আমার সঙ্গে, আমি বলছি দেখো দিস ইজ মাই ফাইনাল ওয়ার্ড, আই ডোন্ট কেয়ার 350 মিলিয়ন আর 3.5 বিলিয়ন, বাট দিস হ্যাজ টু বি রিমুভড। তারপরে ওরা আমাকে বললো যে ঠিক আছে, লেট আস গেট ব্যাক, উই উইল গেট ব্যাক টু ইউ ইন এ ডে। হ্যাঁ, আমি বিশ্বাস করেন ইন এ ডে লাগে নেই, 3 ঘন্টা পরে আমাকে ফোন করে বলেছে ঠিক আছে, হ্যাঁ, উই এগ্রি, উই ক্যান সাইন ইট নাও। That was the way we have dealt with things with other agencies. তার মানে শেখ হাসিনা তো ধরেন বিউরোক্রেসিকে এম্পাওয়ার্ড করেছিলেন। এই Of যে course. বলা হয় যে বিউরোক্রেসিকে মানে শেখ হাসিনার মানে আমলে বিউরোক্রেসি নিয়ে নানা রকম, ইউনূস আমলে তো এটাকে একটা ভয়াবহ অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে বিউরোক্রেসিকে, এবং এখনো পর্যন্ত বিউরোক্রেসি সোজা হয়ে দাঁড়াতে পারেনি। কিন্তু আপনারা 15 বছর এম্পাওয়ার্ড হয়েছিলেন, শুধু তাই নয়, আপনারা সিদ্ধান্ত গ্রহণে মানে অনেকগুলো নীতি ফলো করেছেন, নিয়ম ফলো করেছেন, এবং তারপরে সিদ্ধান্ত তড়িৎ গতিতে হয়েছে। Right. তাহলে ধরুন বাংলাদেশে এই যে বিদ্যুতে স্বয়ংসম্পূর্ণ হওয়া, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ হওয়া, এটা তো আসলে সম্ভব হতো না। অবশ্যই না, কারণ আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে যে ব্যুরোক্রেসির ডেফিনেশন, হ্যাঁ, এখনো পর্যন্ত সব পৃথিবীতে সবচেয়ে বেশি চলে সেটা হচ্ছে ম্যাক্স ওয়েবার, যে মেরিট বেসড, হ্যাঁ, রুল বেসড, তারপরে হচ্ছে ইম্পার্শিয়াল, এই কতগুলি সে 5টা ক্রাইটেরিয়ার ভিত্তিতে ব্যুরোক্রেসি চলে, এবং সেটা ওয়ার্ল্ড ওয়াইডেই মোটামুটি অ্যাকসেপ্টেড। এখনো পর্যন্ত ব্যুরোক্রেসির অল্টারনেটিভ কোনো দেশে নেই। এটা কিন্তু মানে আমাদের দেশে কিন্তু ব্যুরোক্রেসিকে গালি দেওয়া একটা ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, আমলা বলে গালি দেওয়া ফ্যাশন হয়ে দাঁড়িয়েছে, কিন্তু ব্যুরোক্রেসির কিন্তু কোনো অল্টারনেটিভ নাই। বাই দি ওয়ে, আমি একটু ডিটোরে যাচ্ছি, সেটা হচ্ছে যে এই যে ব্যুরোক্রেসিতে চাকরি পাওয়ার জন্য আপনারা আন্দোলন করে সরকার পতন করা দিলেন, এখন ব্যুরোক্রেসির 14 গোষ্ঠী উদ্ধার করতেছেন, তাহলে কি ব্যুরোক্রেসির প্রতি আপনাদের আকর্ষণ আছে নাকি ব্যুরোক্রেসিকে ধ্বংস করতে চান? আমি সেই আপনাকে বিষয়টা কোটা নিয়ে নিয়ে প্রশ্ন তো করবোই, অনেক প্রশ্ন করব, অনেক প্রশ্ন বাকি আছে এখনো, মানে যে কোটা নিয়ে, কারণ কোটা তো আপনাদের সময় এবং আপনি যখন ছিলেন তখন তো কোটা বাতিল হয়েছিল, হ্যাঁ, এবং আবার আদালতের রায়ে সেটা ফিরে এলো। আপনি তো হ্যাঁ, পুরো প্রক্রিয়াটা দেখেছেন, হ্যাঁ। আমি সেটা নিয়ে আপনার কাছে জানতে চাই। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমি যেটা বলতে, ওই যে আপনি যেটা জিজ্ঞেস করলেন যে ঠিক। মানে এই ব্যুরোক্রেসির আমাদের Empowerment। যে এম্পাওয়ারমেন্টটা, ব্যুরোক্রেসির এম্পাওয়ারমেন্টের দেখেন মানে বাংলাদেশ স্বাধীন হওয়াটা যেরকম আমরা সবসময় অবমূল্যায়ন করি ঐতিহাসিকভাবে, আমার ধারণা যদি এতদিন তো বেঁচে থাকবো কিনা সন্দেহ আছে, হয়তোবা পরবর্তী প্রজন্ম সেটাকে শেখ হাসিনার বা এই সময়ের যে ব্যুরোক্রেসির যেই ডিলিংসটা সেটা নিয়ে পজিটিভ কথা বলতে বাধ্য হবে। মানে স্বাধীনতার ফল আমরা যেরকম ভোগ করেছি, ব্যুরোক্রেসিতে ওনার যে ইন্টারভেনশন, হ্যাঁ, প্রথমে আমি আসি আপনার ব্যুরোক্রেসির প্রথম যে অভিযোগটা সেটা হচ্ছে দলীয়করণ। হ্যাঁ,
তাই না? আমাদের এখানে দলীয়করণ হচ্ছে, প্রতিটা সরকার এসে দলীয়করণ করে। ব্যুরোক্রেসি বা আমাদের সিভিল সার্ভিস দলীয়করণ করা লিটারালি স্ট্যাটিস্টিক্যালি ইম্পসিবল। কিভাবে? একটা সিভিল সার্ভিস এক্সাম যখন হয় তখন 2.5 লক্ষ থেকে 3 লক্ষ পরীক্ষার্থী পরীক্ষা দেয় আপনার প্রিলিমিনারি। তার মধ্যে যারা প্রিলিমিনারিতে মিনিমাম মার্ক পায় তারা সবাই আবার রিটেনে পরীক্ষা দেয়। রিটেনে এসে ওরা ঠিক করে 1:4 করবে নাকি 1:6 করবে। ধরেন আপনার 1000 যদি পদ হয় তাহলে ওরা টপ যেই 5000 ক্যান্ডিডেট আছে তাদেরকে নেবে। তাহলে আপনার 3 লাখ থেকে 5 কত পার্সেন্ট হলো? 1.5%। এবং এই যে পরীক্ষার যে সিস্টেমগুলো, এক এক পরীক্ষা কে কে প্রশ্নপত্র করতেছে কেউ কারোর সঙ্গে কিন্তু যোগাযোগ নেই। হ্যাঁ, এটা শুধুমাত্র আওয়ামী লীগ আমলে না, বিএনপি আমলে হয়েছে, এরশাদ আমলে হয়েছে। হ্যাঁ, সবসময় কিন্তু এই প্রক্রিয়ায় চলছে। আপনি আমাকে বলেন এই প্রক্রিয়ার মধ্যে আমি ধরেন আওয়ামী লীগের এমপির ছেলে, হ্যাঁ, আমাকে কিভাবে আইডেন্টিফাই করবে? কারণ তার তো যে পরীক্ষা, যেখানে যেই পরীক্ষার যেই খাতাটা আছে সেখানে তার নাম তো নেই, যেটা একটা নাম্বার, সাথে সাথে নাম্বার পড়ে গেছে। অতএব মানে যারা এই কথাটা বলছে এটা আমাদের বাংলাদেশের সবচেয়ে মেধাবী লোকজনের প্রতি একটা চরম অন্যায় করছে। এর চাইতে বড় অন্যায় তাহলে যেটা হচ্ছে সেটা হলো কোটার ব্যাপারটা। মানে আরেকটু যদি মানে এখন যদি বলে ফেলেন আপনি কোটার ব্যাপারটা, যে আসলে কোটাটা কিভাবে প্রয়োগ করেছেন আপনারা, কারণ এত আপনাদের বিরুদ্ধে সবচেয়ে বড় অভিযোগ তো কোটা নিয়েই ছিল। হ্যাঁ, কোটাতে যেটা ছিল সেটা হচ্ছে 30% কোটা, মানে মূলত তো এটাই মুক্তিযোদ্ধা কোটা ছিল এবং পরে তাদের সন্তানেরা পাবে ইত্যাদি। তো এই পর্যন্ত হাইয়েস্ট পেয়েছিল হচ্ছে 7%। মানে প্রথমে যে কোটার বিষয়টা আসতেছে হচ্ছে যে এই যে ধরেন আপনাকে আমি বললাম যে 1.5% যে করেছে, ভাইভা পর্যন্ত পৌঁছেছে, এরা কিন্তু মানে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নাই সে কি মুক্তিযোদ্ধার সন্তান নাকি রাজাকারের সন্তান। হ্যাঁ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই, মানে আইডেন্টিফাই করার কোনো সুযোগ নেই। এরপর যেটা আসছে সেটা হচ্ছে যে সে যখন ভাইভাতে গেল, তখন যখন আমি ভাইভাতে আসছি তখন কিন্তু একটা সুযোগ আছে। হ্যাঁ, সুযোগ আছে আমাকে আইডেন্টিফাই করা, যে যেহেতু আমি ভাইভা কার্ড পেয়েছি, ভাইভা কার্ড পাওয়ার পরে তখন আমি গেলাম পরীক্ষা দিতে। তো আমি ধরেন আমার বাবা হচ্ছে সচিব, আমি তখন আমার বাবাকে বললাম বাবা একটু বলে দিও। তো আমার বাবা আবার ধরেন ওইখানে পিএসসিতে যারা আছে তাদেরকে বলে দিল। বলে দিলে হবে কি, আমি ওই 100 মার্ক যেটা আছে সেখানে আমার মানে স্বজন প্রীতি করার সুযোগ আছে। প্রথমত হচ্ছে আমি কিন্তু অলরেডি 1.5%-এ টপ ইয়েতে। আপনি যে কোনো বিশ্ববিদ্যালয়ে যান, আমরা পড়িয়েছি, আমরা নিজেরাও পড়েছি, সাধারণত এ গ্রেড স্টুডেন্ট বলা হয় হচ্ছে 15% অফ দি ক্লাস। হ্যাঁ, আমি কিন্তু এখানে 1.5%-এর কথা বলছি। সো তার মানে হচ্ছে আমি কিন্তু অলরেডি টপ ক্লাসের ভিতরে আছি। আচ্ছা, এখন যেটা হয়েছে সেটা হলো যে এই মানে আমি 2 ভাগে আপনাকে আনসারটা করছি। সেটা হচ্ছে যে তখন এই যে আমি যখন বলে দিলাম, আমার এক বন্ধু মেম্বার আছে, ভাই আমার ছেলেটা আছে একটু দেখো, সে যদি আমাকে পুরো 100-তে 100 দিয়ে দেয় তাহলেও যে আমি নিশ্চিতভাবে পাবো তার কোনো নিশ্চয়তা নেই, কারণ আমার বাকিগুলোতে তো আমার নাম্বারগুলো অ্যাকুমুলেটেড হয়েছে। এরকম একটা কেস ডেফিনিট আপনি বললেন, আমি নাম আর প্রকাশ করছি না, আমাদের সিনিয়র ছিলেন, তার সন্তানের জন্য উনি বলেছিলেন, বলার পরে তাকে মানে বোর্ড থেকে 100 দেওয়ার পরেও কিন্তু টিকে নেই। কারণ সে কিউমুলেটিভ আসেনি। আচ্ছা, এখন ধরেন এই যে আসার পরে যারা ফাইনাল সিলেক্টেড হলো 1000 ধরেন, তখন তাকে দেওয়ার সময় প্রথম মেরিট লিস্টের জন্য ধরেন 40% বা 50% আমি 1 থেকে গুণে চলে গেলাম, তারপরে যেটা বাকি থাকবে তখন
ওই যে 1,000 যারা চূড়ান্ত হয়েছে তার থেকে আমি মুক্তিযোদ্ধা কোটাকে 30% দেব। এখন 30%-এ যদি আমার মুক্তিযোদ্ধা কোটার মানে ভিতরে ছাত্র না আসে তাহলে কি হবে? তাহলে বাকিটা আমি আবার পরবর্তী ইয়ে থেকে নিয়ে নেব। তো বাংলাদেশে এই পর্যন্ত হাইয়েস্ট সিভিল সার্ভিসে 7.5% পর্যন্ত কোটাতে পেয়েছিল মুক্তিযোদ্ধাতে, এবং এরা কিন্তু সবাই মেধাবী। মানে 30% মানে তো নয়ই, 7.5% আপনি বললেন যে পেয়েছিল, কিন্তু সবচেয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে তো মেয়েরা। মেয়েদের তো আসলে তাহলে তো মানে মানে চাকরির ক্ষেত্রে এখন থেকে তো ভয়াবহ পরিস্থিতি হবে। আমরা তো পুলিশে বলুন বা মানে বিউরোক্রেসিতে বলুন, তাহলে তো আর মেয়ে দেখতে পাবো না, কারণ মেয়েদের একটা কোটা ছিল এক সময়। অবশ্যই অবশ্যই, আমি তো মনে করি যে মেয়েদের যে কোটা ছিল, এবং মেয়েদের আপনার মেয়েদের কোটাটা তো তুলে দেওয়াটা মানে সবাই তো তখন চেয়েছে সমস্ত কোটা তুলে দিতে। মানে আমরা তো হুইমের উপরে চলি বাংলাদেশে বা পৃথিবীতে যে কোনো জায়গায়, এমনকি আমি যে মার্কিন যুক্তরাষ্ট্রে এখন আছি, আমরাও কিন্তু বারবার এই যে এখনো পর্যন্ত বলে যে মেয়েরা পিছনে আছে। হ্যাঁ, বাংলাদেশ তো দূরের কথা, মার্কিন যুক্তরাষ্ট্র যেটা হচ্ছে সবচেয়ে বড় পরাশক্তি, সেই দেশেও কিন্তু মেয়েরা এখনো পিছিয়ে আছে সর্বক্ষেত্রে। বাংলাদেশে আমি কিভাবে আশা করলাম যে আমাদের মেয়েরা সব এগিয়ে আছে? আমি একটা সুযোগ দিচ্ছিলাম তাদেরকে স্ট্যাবলিশ করার। একটা মেয়ে তার চান্সেস অফ সাকসিডিং কম্পিটিং উইথ হিজ ব্রাদার, মানে পজিটিভ ডিসক্রিমিনেশন বলে, কারণ এই কারণে যে আপনি আপনি সুযোগ দিলেন কারণ তারা পিছিয়ে পড়েছিল, পিছিয়ে পড়া জনগোষ্ঠীকে। না এক্স্যাক্টলি, আপনি যখন ধরেন এখনো পর্যন্ত ভালো ইয়েটা খাবারটা আপনার বাসায় সাধারণভাবে আমাদের বাংলাদেশে কাকে দেয়? ছেলেকে দেয় না মেয়েকে দেয়? নিঃসন্দেহে ছেলেকেই দেয়, তাই না? তারপরে এমনকি বোনরাও পর্যন্ত স্যাক্রিফাইস করা হচ্ছে। এটা হচ্ছে বেসিক কতগুলি মানে নেচার অফ দি উইমেন। তো আমি সেই জায়গায় এইভাবে যে আপনার কোটাটা তুলে দিলাম, তুলে কিন্তু লাভটা তো কিছু হয়নি। এটা আমি মনে করি যে সমস্ত যে সময়ে আমি আমি উইথ অল ডিউ রিগার্ডস টু মাই প্রিভিয়াস মানে মাই বস, ওই সময় তারা যে মানে মহিলা সহ তুলে দিয়েছে, আমি মনে করি সেটা ঠিক হয়নি। আমি আরেকটা প্রশ্ন করি আপনাকে এই কোটা নিয়ে, কারণ কোটা নিয়ে এর বেশি আর কিছু বলার নেই, কারণ কোটা নিয়ে এত কিছু হয়ে গেছে। এই যে ধরুন 2 বছর ধরে ইউনূসের সরকার গেল, তারা কিন্তু মানে কোটার প্রয়োগ করেনি। আপনি জানেন কিনা জানি না, জানি না আমি ঠিক এটা। আচ্ছা, কারণ এটা তো একটা শুনেন, ওই যে আমাদের বাংলাদেশের ইতিহাসে আমি তো বলবো যে এটা হচ্ছে যে ওই আমার স্ত্রী বলেছিল আমাকে একটু ওই যেন কঠিন কথা না বলি, কিন্তু না বলে পারছি না। ইউনূসের সরকার হচ্ছে আমাদের মানে মুসলমানদের ইয়েতে আমরা যেটা বলি আইয়ামে জাহেলিয়াত, এটা হচ্ছে আইয়ামে জাহেলিয়াত। হ্যাঁ, কারণ আইনের কোন রকমের বিন্দুমাত্র প্রয়োগ এই সময় ছিল না। হ্যাঁ, বাংলাদেশের আমরা যখন আইনের এই যে কোর্স করেছি, আমাদের বেসিক প্রিজাম্পশনটা কি? ইনোসেন্ট আনটিল প্রোভেন গিলটি। হ্যাঁ, ওদের কাছে জাস্ট অপোজিট ভাবে হয়েছে সেটা, তাই না? জাস্ট অপোজিট। নিজে এসে জুড়ে বসে গেছে সবাই, এক একজন সরকারের একটা বড় বড় অধিপতি হয়ে গেছেন। এখন আবার বলছেন না আমি তো এখানে ছিলাম না, আমি তো ওখানে ছিলাম না। মানে বাংলাদেশে তো আমরা রাজনীতিবিদদেরকে বলি কথার ভিতরে আর সুশীল সমাজ যে কত জঘন্য হতে পারে তার একটা বহিঃপ্রকাশ আমরা পেয়েছি। এবং আমার একটা মানে ব্যক্তিগত অভিমত হচ্ছে, সমস্ত পৃথিবীতে কিন্তু সুশীল সমাজ কিন্তু একটা বিবেক হিসেবে কাজ করে, এবং আমরা কিন্তু জাতিগতভাবে সুশীল সমাজটাকে বরবাদ করে দিয়েছি। আপনি একে যদি প্রাসঙ্গিকভাবে বলি, যেমন ধরেন বাংলাদেশ থেকে 282 বিলিয়ন ডলার সাইফন্ড হয়েছে কারাপশন। হ্যাঁ, এখন আমি শিক্ষকতাও করেছি, আমি একাডেমিক রিসার্চ লাইফ কাজ করেছি। আমাদের কিন্তু সবসময়, বা আপনি সাংবাদিক হিসেবে সবসময় কিন্তু আপনাকে সোর্স দিতে হবে, বলতে হবে যে কোথা থেকে আপনি এটা পেলেন, কোথা থেকে পেলাম।
বা আমি কিভাবে ক্যালকুলেটটা করেছি, তাই না? আমি ধরেন এই বাংলাদেশের জিডিপি আগামী বছর ধরেন 8% হবে গ্রোথ, হ্যাঁ, এইটা কিন্তু আমি কিসের অ্যাজাম্পশনের ভিত্তিতে আমি করেছি এবং কি কি ব্যাকগ্রাউন্ড সেটা কিন্তু আমাকে দিতে হয়। হ্যাঁ, এই যে আমি হোয়াইট পেপারটা পুরোটা পড়লাম, কোথাও পেলাম না কিসের ভিত্তিতে বলা হয়েছে। প্রফেসর তামিম সাহেব একজন শিক্ষক মানুষ, উনি বললেন যে অ্যাভারেজে আপনার বিদ্যুতে 10% কমিশন লেনদেন হয়েছে, তার ভিত্তিতে 35 বিলিয়নের ভিতরে তার মানে হচ্ছে $3.5 বিলিয়ন এখানে চুরি হয়েছে। হোয়াট এ বিউটিফুল ওয়ে অফ ক্যালকুলেটিং এ। একজন শিক্ষক মানুষ যদি এভাবে বলে, তো আমরা যাব কোথায়? অথচ এই মতামিম আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন শেখ হাসিনাকে। আমি শেখ হাসিনার বিদ্যুৎ নীতি নিয়ে তাকে প্রশ্ন করেছিলাম এবং তিনি তখন ভূয়সী প্রশংসা করেছিলেন এবং বলেছিলেন যে বিদ্যুৎ খাতকে যে উচ্চতায় নিয়ে যাওয়া হয়েছে সেটা বাংলাদেশ কখনো ভাবতে পারেনি এবং বাংলাদেশের সমকক্ষের অন্য যেসব রাষ্ট্র আছে তারাও পারেনি। আমি ফিরবো, মানে এটা নিয়ে, এটা হয়তো আর এক আলোচনায় যাব, কিন্তু যেহেতু আমি মানে কোটা নিয়ে কথা বলছিলাম এবং কোটার কারণে এই ইউনূসের অবৈধভাবে ক্ষমতা দখলের ইয়েতে আমরা গেলাম, আমরা একটা গাড্ডায় পড়লাম। আপনারা কি বুঝতে পারছিলেন? কারণ এখন তো অনেকেই বলে যে বাংলাদেশে একমাত্র শেখ হাসিনাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে চিনতে পেরেছিলেন, আর কেউ চিনতে পারেনি। আপনার দেশি বর্দা। আমাদের আসলে তখন তো আমি আসলে ছিলাম না, তবে আমি সবসময় একটা কথা বলি, সেটা হচ্ছে মানে আমার প্রাক্তন বস বা এখনো আমার মানে যে যেটা একটা কথা ইয়ে আছে, সেটা হলো যে আমি মনে করি যে যেভাবে ঘটনাটা ঘটেছে, হ্যাঁ, তার ভিতরে 80% আমি মনে করি কোঅর্ডিনেশন এবং প্রশাসনিক ব্যর্থতা। আপনার ধরেন রাজনৈতিক আন্দোলন এর চেয়ে বেশি শক্তিশালী হয়েছিল 2014-তে। হ্যাঁ, নিরাপদ সড়ক চাই আন্দোলনের সময়। নিরাপদ সড়ক চাই না, তারপরে আপনার এই যে ধরেন এই কোটা না, আপনার ধরেন এই যে ওই 2014-তে বলছেন, সহিংসতা, যখন যুদ্ধাপরাধীদের বিচার করা হচ্ছিল এবং হ্যাঁ, তাই না, এরকম বিভিন্ন ইয়ে সবসময় কিন্তু সেখানে উনি যথাযথভাবে করতে পেরেছিলেন। অতএব এখানে আমাদের প্রশাসনিক দুর্বলতা প্রকটভাবে ছিল। কিভাবে ছিল কি সেটা তো আর আমি এখন এখানে বলতে পারবো না, তবে আমার মানে অভিজ্ঞতায় যেটা বলে সেটা হচ্ছে যে আমাদের কোঅর্ডিনেশনের অভাব ছিল, আমাদের নিজেদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং এর অভাব ছিল, এবং আমাদের ধরেন যেমন আমরা এই কোভিড যখন মোকাবেলার সময় আমরা যে কোনো একটা ইস্যু হলে কিন্তু আমরা সবাই বসে পড়তাম যে কি করা যায়, তারপরে আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ইনফর্ম করতাম। হ্যাঁ, অনেক সময় আবার আমরা যেটা করেছি সেটা হচ্ছে যে ধরেন যেটা আমি আমার নিজেকে হাইলাইট করার চেষ্টা করেছি, আমরা অ্যাজ এ টিম কাজ করেছি, সেটা হচ্ছে যে আমাদের ধরেন যেগুলি ওনার জানানোর দরকার নাই, ছোটখাটো বিষয়ে অত ইয়ে করার দরকার কি বলে আমরা কিন্তু কাজ করে আবার পরে জানিয়েছি, বলে ঠিক আছে, এভাবে আমরা কাজটা করেছি। তো আমার মনে হচ্ছে যে এখানে আমাদের একটু ব্রেক হয়েছে সেই জন্য প্রশাসনের ভেতরেও কি ধরুন এজেন্ট ছিল কিনা, আমরা তো দেখতে পাচ্ছিলাম যে সর্বত্র প্রশাসনে তো বটেই, দেখা গেছে যে এজেন্ট তো ছিল এবং তারা সরকারের পক্ষে কাজ করেনি। এজেন্ট ছিল বা ইয়ে ছিল, সেগুলি তো ধরেন আপনার এই যে ওই নিউ ইয়র্ক টাইমসে একটা নিবন্ধ বেরিয়েছিল 1/11 এর সময়, তখন এখানে একটা কমেন্ট ছিল যে কনস্পিরেসি থিওরি ইজ দি ন্যাশনাল স্পোর্টস অফ বাংলাদেশ। হ্যাঁ, তো আমাদের কিন্তু সবসময় এটার ভিতরে, আমি ঠিক ওভাবে বলবো না, আমি বলবো যে সেটা সেই ব্যর্থতা সবার। আপনি ধরেন একটা দেশে 17 কোটি মানুষের ভিতরে সবাই ভালো মানুষ, এটা তো বিশ্বাস করার কোনো সুযোগ নেই, তাই না? আমি একটা কথা বলি, সেটা হচ্ছে যে ধরেন আমাদের ধর্মের মধ্যে, হ্যাঁ, জুদাইজম, খ্রিস্টিয়ানিটি অ্যান্ড ইসলামের মধ্যে
আমাদের সবচেয়ে বড় ইম্পর্টেন্ট গল্পটা কি? সেটা হচ্ছে আদম আলাইহিসসালাম তো আরামে ইয়েতে ছিলেন, তাই না? বেহেশতে ছিলেন। বেহেশতে ছিলেন, বেহেশতের ফল ভোগ করছিলেন। তো ওনাকে গন্ধম ফল না খাওয়ার জন্য কে বলেছিল? সৃষ্টিকর্তা। স্বয়ং খোদা, হুম। তাই না? গড দি অলমাইটি। সেটাকে উনি মেনেছেন। আর উনিও তো সাধারণ মানুষ না, আমার আমার আপনার আমার মতো। উনিও কিন্তু একজন পয়গম্বর, তাই না? তো মানে তো নাই। সো আমাদের প্রবণতাই হচ্ছে, যদি আমি এটাকেই বেসিস হিসেবে ধরি, তাহলে আমাদের প্রবণতাই হচ্ছে কিন্তু মানে এই লঙ্ঘন করা, অতিক্রম করা, নিয়ম লঙ্ঘন করা, সীমা আইন অতিক্রম লঙ্ঘন করা। করা, নিয়ম ভাঙা। তো সেই জন্য কিন্তু আমাদের নিয়মের এই ল, লিগ্যাল সিস্টেম, পানিশমেন্ট, এগুলি সবগুলি এসছে। তো এখন আমাদের মানে সোসাইটিতে বা আমাদের এই প্রশাসনে বলেন, আমার পক্ষ বিপক্ষ সব থাকবেই, আমাকে কিন্তু এর ভিতরেই কাজ করতে হবে, তাই না? যেমন ধরেন অনেকে আমাকে বলে, এই যেমন ধরুন এই যে এই আওয়ামী লীগ নির্বাচনে নিষিদ্ধ হয়েছে, নির্বাচনে পার্টিসিপেট করতে পারে নাই। তো তাহলে আওয়ামী লীগ তো আইন করে যে নিষিদ্ধ করেছে, আর আওয়ামী লীগ আমন্ত্রণ জানিয়ে যে নির্বাচনগুলোকে প্রশ্নবিদ্ধ করা হচ্ছে যে নির্বাচনগুলি সঠিক হয়নি, হ্যাঁ, তাহলে তাহলে আপনি কোনটাকে এখন সঠিক বলবেন? ওইটা তো ভলান্টারিলি তারা আসে নাই। আওয়ামী লীগ আমলের কথা বলছেন আপনি? আওয়ামী লীগ আমলের কথা বলছি, তাই না? জি। আমি আমার মানে 14, 18, 24। মানে আমি আমার বিশ্লেষণটা করি কিন্তু আমার লেন্স দিয়ে। আমি যদি একটা নিরপেক্ষ লেন্স করি, তাহলে কিন্তু অপরাধের মাত্রাটা কে বেশি করেছে? ইউনূস সরকার করেছে, কারণ আইন করে একটা দলকে আপনি নিষিদ্ধ করেছেন, নির্বাহী ক্ষমতা বলে করেছে, হ্যাঁ। তাই না? না না, কিন্তু সরি, নির্বাহী ক্ষমতা বলে করেছেন, কিন্তু তাকে আপনি নির্বাচনে আসতে দেন নাই, তাই না? অথচ এর আগের গুলোতে কি হয়েছে? ছলে বলে কৌশলে হয়তো আওয়ামী লীগ তাদেরকে নির্বাচনে আসতে দেয়নি, কিন্তু এইভাবে তো জোর করে ইয়ে হয়নি। তো তাহলে অপরাধের মাত্রাটা কার? আমি একটা পাথর মারা আর হচ্ছে খুন করা, দুটো তো এক জিনিস না, তাই না? তো আমার তো মনে হচ্ছে আগেরটা ছিল পাথর মারা, এখন হলো খুন করা, এই আর কি। আমি আপনাকে আবারও একটা প্রশ্ন করি, যেটা হচ্ছে যে আপনারা কি টের পাচ্ছিলেন? আপনি আপনি যদিও ছিলেন না, আপনি যদিও সরকারের মানে সরকার থেকে দূরে চলে গিয়েছিলেন, এবং দূরে যাওয়ার পরে সরকার থেকে বিদায়ও নিয়ে গেছিলেন একদম প্রশাসন থেকে, কিন্তু টের পাওয়া যাচ্ছিল কিনা যে বাংলাদেশকে নিয়ে এরকম একটা প্ল্যান হচ্ছে, এরকম একটা কালার মানে মানে কনস্পিরেসি হচ্ছে? এটা তো দিন দিন হচ্ছিল। ওই যে মানে আপনাকে বলছিলাম যে আমার কাছে যে খুব উত্তর মানে খোঁজার চেষ্টা করছিলাম যে কেন এমন হলো, হ্যাঁ, কেন এমন হলে তাহলে বর্তমান যুগের একটা বিশাল বিষয়ের উপরে আমাদের নজর দিতে হবে। সেটা হলো, আমরা কিন্তু এআই এবং ইন্টারনেট ইনফরমেশন টেকনোলজির যুগে আছি। আমি একজনের একটা বই পড়ছিলাম, 21 লেসন্স ফর 21st সেঞ্চুরি, ইউভাল নোয়া হারারি। তার সে ওই যে সেপিয়েন্স, হোমোসেপিয়েন্স, তার খুব বিখ্যাত অনেকগুলি বই আছে। তো এইটার আমার কাছে এটা পড়তে পড়তে মনে হচ্ছিল, আরে আমি তো আনসার পেয়ে গেছি। কেমন? কারণ আপনার ধরেন, আপনি আপনার সন্তানকে যতটুকু চেনেন, তার চাইতে বেশি চেনে কিন্তু আপনার সন্তানের সেলফোনটা, ওখানে যে এআইটা আছে। আপনার সন্তান কিন্তু কখনো যদি কোনো একটা বাজে ওয়েবসাইটে যায়, আপনাকে কিন্তু জানবেন না আপনি, তাই না? ইউজুয়ালি জানার সুযোগ নেই আপনি যদি, আনলেস ইউ মনিটর সাম টেকনো গিগ না হয়, কিন্তু আপনার এআই জানে। হ্যাঁ, তো তাহলে হয়েছে কি, আমাদের এই যে ধরেন আনপ্রেসিডেন্টেড গ্রোথ হচ্ছিল, দেশ হিসেবে আমরা মাথা উঁচু করে দাঁড়াচ্ছিলাম, তার কাউন্টার নেরেটিভ কিন্তু এখানে একটা তৈরি হচ্ছিল বারবার আমাদের। কারণ আপনি দেখবেন
আমার মেয়েদেরকেও দেখি এবং আমি আমার নিজেরও, আমার ওয়াইফেরও দেখি, এখন ঘুম থেকে উঠে কিন্তু হাতের থেকে বের করে সেলফোনটা নিয়ে তারপর দেখি, শুরু করি, দিন শুরু করা হয় কিন্তু আমাদের সেলফোন দিয়ে, তাই না? এবং ওই যে এআইটা আছে, সে কিন্তু জানে কিভাবে করতে হবে, এবং একটা মানুষ যে এই অ্যালগরিদমটা বোঝে, সে কিন্তু ম্যানিপুলেট করাটা খুব ইজি, হুইচ ইন মাই ওপিনিয়ন হ্যাজ এক্স্যাক্টলি হ্যাপেন্ড ইন 2024। এটা ম্যানিপুলেশনটা হয়েছে কিন্তু আমাদের এই যে এই বাচ্চাদের কাকে ঢুকতে হবে এবং ওদের, আপনি আর একটা জিনিস খেয়াল করে দেখবেন, আমরা বলি যে এই যে উগ্রবাদী হয়ে গেছে, হ্যাঁ, আপনি এই দেশে বিদেশে উগ্রবাদী যারা হচ্ছে তাদেরকে কিন্তু কোনোদিন মসজিদে দেখবেন না, এরা কিন্তু সব এটার মাধ্যমে হচ্ছে। হ্যাঁ, সো আমাদের এই যে এই পরিবর্তনটা, হ্যাঁ, এই পরিবর্তনটা হচ্ছিল, এবং এই পরিবর্তনটা আমার ব্যক্তিগত এটা হচ্ছে, এই পরিবর্তনটা আমরা আলোচনা হয়েছে এই আমাদের সরকারের মধ্যে, কিন্তু এটা সিরিয়াসলি কোনোদিন নেওয়া হয়নি, কারণ আমাদের আবার একটা ভিন্ন আছে, আমাদের ভিন্ন মানে কিন্তু আপনারা তো ডিজিটাল বাংলাদেশ করেছেন, আপনারা ডিজিটাল বাংলাদেশ করার পরেও কেন আপনারা এই ডিজিটাল স্ফিয়ারটাকে মানে পাত্তা দেননি? ওই পাত্তা না দেওয়ার কারণটা হচ্ছে যে, ধরেন আমাদের দুটো জিনিস আছে, একটা হচ্ছে আমাদের যারা মানে সাধারণ মানুষ আছে, সাধারণ মানুষের কিন্তু অগাধ একটা আস্থা তৈরি হয়েছে, বিশেষ করে শেখ হাসিনা এবং ইয়ের উপরে। তো আমাদের যে যারা ধরেন আবার ম্যানিপুলেট করার ক্ষমতা রাখে, তাদেরকে মানে একটা মহাপ্রতিপক্ষ হতে পারে, এইটা মনে হয় আমরা আমাদের তরফ থেকে আন্ডারমাইন করা হয়েছে। এটা আমার ব্যক্তিগত অভিমত, এটা আই এম নট অ্যান এক্সপার্ট অন দিস, বাট আমি মনে করি যে এই প্ল্যাটফর্মটাই সবচাইতে বেশি এফেক্টিভলি ইউজ করা হয়েছে। কারণ আপনি দেখেন, আপনি ব্যবসা করছেন, ঠিক আছে, তো ব্যবসা করলে আপনার লাভ হয়েছে, ব্যবসায় যদি লাভ হয় তাহলে আপনি কি করবেন? সাধারণত একটা বাড়ি বানাবেন, বা সুন্দর একটা জামা কিনবেন, একটা ব্র্যান্ডের ঘড়ি পরবেন, তাই না? এই যে ধরেন আমাদের যত এরকম পরিবর্তনটা হচ্ছিল, এমনকি আমাদের অফিসাররা মানে শেখ হাসিনা যখন পাওয়ারে ছিলেন, উনি আমাদের ডিএস এন্ড অ্যাবাবদের সবাইকে গাড়ি কেনার সুযোগ করে দিয়েছেন। আগে আমরা যখন ডেপুটি সেক্রেটারি ছিলাম, তখন কিন্তু আমরা মাইক্রোবাসে করে যাতায়াত করতাম, আর যদি কোনো গাড়ির প্রয়োজন হতো তাহলে কোনো ডিপার্টমেন্টের কাউকে বলতাম যে ভাই আমাকে একটু বিয়েতে যাব, এটা ইয়ে দিয়ে। তো আমাদের কিন্তু সেটা ছিল। এখন কিন্তু গাড়ি মানে নিজেরটা তো হচ্ছে, আমার বউ যদি ডেপুটি সেক্রেটারি হয়, আমার বউ পাচ্ছে, হ্যাঁ, আমি কিন্তু 2টা গাড়ি। এখন এই জিনিসটাই কিন্তু আপনার এই যে এই তথ্য প্রযুক্তির মাধ্যমে দেখানো হচ্ছে যে এগুলি সব হচ্ছে চোর বাটপার। দেখেন মানে কত টাকা বানাচ্ছে, না হলে গাড়ি পায় কোত্থেকে? আপনি গার্মেন্টসের ব্যবসায়ী বলেন, বা আপনি মনে করেন এই যে এই বিদ্যুতের কোম্পানি বলেন, বা অন্যান্য জায়গায়, তখন কিন্তু আমাদের যে একটা গ্রোথটা হচ্ছিল, গ্রোথের ফলে কেউ না কেউ তো বেনিফিটেড হচ্ছিল ইকোনমিক্যালি। সেই ইকোনমিক্যালি বেনিফিটটাকে দেখানো হয়েছে কিন্তু অ্যাবসলিউট অ্যান্ড পিওর চুরি। আপনার বিউরোক্রেসির জায়গাতে আমি একটু ফেরত যেতে চাই, কারণ হচ্ছে গত 2 বছরে বিউরোক্রেসি একদম ছিন্ন ভিন্ন হয়ে গেছে, একদম একদম বিউরোক্রেসির আগের জায়গায় নেই। আমি যে এম্পাওয়ারমেন্ট নিয়ে শুরু করেছিলাম কথাটা, সেই এম্পাওয়ার তো নয়, বরং বিউরোক্রেসি একটা মব সৃষ্টি করে যে কোনো সময় বিউরোক্রেসিকে নামানো যায়, আবার বসানো যায়। 20-15 বছর আগে যারা চলে গেছিলেন তাদেরকে এনে বসিয়ে দেওয়া হয়েছে, যাদের কোনো আইডিয়া নেই, ফলে একটা ভয়ঙ্কর ভজঘট অবস্থা তৈরি হয়েছে। আপনি যদি একটু বলেন এই ব্যাপারটা নিয়ে। আমি তো বিশ্বাস করেন, এটা মানে আমার কাছে মনে হচ্ছে যেন আমাদের এই যারা জুনিয়র কলিগ আছে তাদের প্রতি আমার অগাধ বিশ্বাস এই কারণে যে, আপনাকে আমি আগেই বলেছি, বেস্ট অফ দ্য বেস্ট কিন্তু আসছিল। আরেকটা জিনিস হচ্ছে, 15 বছরে শেখ হাসিনা, আপনাকে আমি লিস্ট সহ দিতে পারবো
কি পরিমাণ নাম্বার ওয়ান পরিবর্তন যেটা করেছে, যেটা আপনাকে বললাম যে এই ব্যুরোক্রেসিকে সবসময় বলা হয় কিন্তু একটা ইনফার্টাইল ল্যান্ড। হ্যাঁ, অর্থাৎ এখানে আপনার ক্রিয়েটিভিটি দেখানোর কোনো সুযোগ নাই। ইউ হ্যাভ টু ফলো দ্য রুল স্ট্রিক্টলি। হ্যাঁ, শেখ হাসিনা ইজ দি অনলি পার্সন হু হ্যাজ অ্যাকচুয়ালি টার্নড ইট অ্যারাউন্ড। উনি ওটার ভিতরে ইনোভেশন ঢুকিয়ে দিয়েছেন। বলছে তুমি যদি ইনোভেটিভ কোনো কাজ করো, ইউ আর গোয়িং টু বি রিওয়ার্ডেড। সো আপনি দেখেন একটা নতুন ব্যুরোক্রেটিক কিন্তু ধারা তৈরি করা হয়েছে। আচ্ছা, সেকেন্ড হচ্ছে আপনি জনপ্রশাসনের ওয়েবসাইটে যান, আমাদের এই প্রধানমন্ত্রীর কার্যালয়ের ওয়েবসাইটে যান, বা আপনার ওই যে অর্থ মন্ত্রণালয়ের ওয়েবসাইটে, সব জায়গায় দেখবেন ট্রেনিং প্রোগ্রামের একটা স্টিডি ধারা চলেছে। এমনকি আমি যখন মুখ্য সচিব ছিলাম তখন কিন্তু আমরা এখানে হার্ভার্ডের সঙ্গে এমওইউ করে গিয়েছি আমাদের সাথে ক্যাপাসিটি বিল্ডিং এর জন্য। শুধুমাত্র তারা এখানে আমাদের অফিসাররা আসবে না, ওরা আমাদের পিএডিসিতে গিয়ে প্রশিক্ষণ কিভাবে করতে হবে বা কিভাবে কারিকুলাম ডেভেলপ করতে হবে এটার উপরে কাজ করেছে। এই সবগুলোর আরো একটা জিনিস আছে, পিএম ফেলোশিপ চালু করা হয়েছে। এটা দুর্ভাগ্য হচ্ছে একজন অর্থনীতির অধ্যাপক নামে পরিচিত তিনি এসে এই পিএম ফেলোশিপটা বন্ধ করে দিয়েছেন। হ্যাঁ, এটাই হচ্ছে বাংলাদেশের জাতির দুর্ভাগ্য। শিক্ষিত মানুষই কিন্তু, শেখ হাসিনা তো বিএ পাস, হ্যাঁ, তো বিএ পাস মহিলা যেটা করেছেন, আর পিএইচডি নোবেল জয়ী কিন্তু সেটাকে বন্ধ করে দিয়েছেন। এখানে যেটা করা হতো সেটা হচ্ছে যে গ্যারান্টি দেওয়া হয়েছিল যে টপ 10 ইউনিভার্সিটি থেকে যদি তোমার অ্যাডমিশন আসে তাহলে তোমার ফান্ডিং ইজ মাস্ট। আমরা কিন্তু কোনো বিদেশি টাকা নেইনি, টাকাটা কিন্তু না ওই বাংলাদেশ গভর্নমেন্টে দেওয়া হয়েছে। অতএব আমাদের অফিসারদেরকে কিন্তু প্রমোট করার জন্য, তাদের ক্যাপাসিটি বিল্ডিং করার জন্য এরকম বহু নানাবিধ নেওয়া হয়েছিল। প্লাস আমাদের অফিসাররা, হ্যাঁ, তারা কি সবাই ভালো ছিল? অবশ্যই ভালো ছিল না। কারণ এইটা তো মানে আপনার বললাম না, আপনার এই যে কোনো চালের ভিতরে কোনো না কোনো ইয়ে থাকতেই পারে এবং আপনার মনে করেন বিচ্যুতিও হতে পারে। কিন্তু সরকারি ম্যাক্রো পার্সপেক্টিভে যদি আপনি চিন্তা করে দেখেন তাহলে কি করেছে? প্রমোশন ঠিক মতো দিয়েছে, তাদেরকে বেতন বাড়িয়েছে 125%, তারপরে হচ্ছে তাদেরকে বিদেশে ট্রেনিং এ পাঠিয়েছে, তারপরে হচ্ছে আপনার তাদেরকে ইনোভেটিভ হওয়ার জন্য চেষ্টা করেছে। মানে একটা সুষ্ঠু ধারায় নিয়ে এসেছিলেন, কিন্তু ওটা তো হ্যাম্পার হয়েছে। না, এখন যেটা বলা হচ্ছে যে দলীয়করণ ছাড়া প্রমোশন হয়নি। হ্যাঁ, তাহলে আপনি এত সিনিয়র পজিশনে ওই যে বলে যে অমুক জামাতের তমুক বিএনপির পাইলেন কোত্থেকে? যদি তাদের প্রমোশন না হতো, গত 17 বছর তো আওয়ামী লীগই পাওয়ারে ছিল। আওয়ামী লীগ পাওয়ারে ছিল না? তো ধরেন বিএনপি, জামাত, এদের কাউকে প্রমোশন দেওয়া হয়নি, তাহলে সিনিয়র পজিশনে এদের পাইলেন কোত্থেকে আপনি? এদেরকে কি আপনি সিনিয়র সেক্রেটারি থেকে তুলে নিয়ে আসছেন? এই যে এখন যে বলে যে অমুক এডিশনাল সেক্রেটারি সে হচ্ছে জামাতপন্থী, তো খৈলটা কেমন? আপনি আমাকে সেটা একটু বোঝাই দেন। আপনি এই যে জাস্ট ম্যাথমেটিক্যালি সেটা কি পসিবল আর ইম্পসিবল? আপনাকে আরো একটা উদাহরণ দেই আমি, এগুলো হচ্ছে বিখ্যাত উদাহরণ, এটা যাদের জানা দরকার। শাহ আব্দুল হান্নান নামে একজন অফিসার ছিলেন, এনবিআর এর চেয়ারম্যান, ফার্স্ট টার্মে তখন শেখ হাসিনা ছিলেন প্রধানমন্ত্রী। উনি জামাতের সুরার মেম্বার, এভরিবডি নোস। উনি তাকে এনবিআর এর চেয়ারম্যান বানিয়েছিলেন কারণ উনি সৎ, এবং এইটা সত্য, অত্যন্ত সৎ এবং নিষ্ঠাবান কর্মকর্তা ছিলেন। বুঝছেন? শেখ হাসিনা তাকে তো জেনে শুনে তারপরে করেছে। শেখ হাসিনাকে দলীয়করণ যদি করে থাকে তাহলে এই জামাতের লোক আমরা অসংখ্য উদাহরণ মানে দেখতে পাই। কিন্তু ধরুন এরা উদাহরণ দিচ্ছে ধরুন যার বিরুদ্ধে হিজবুত তাহরিরের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ রয়েছে এবং তাকে এনে বসানো হয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের, এবং এখন তিনি হয়েছেন কি বলে মন্ত্রিপরিষদ। এমনকি আপনার এই যে যারা ধরেন দুর্নীতির কারণে প্রমোশন হয় নাই, বলে যে আমি ডিপ্রাইভড,
হ্যাঁ, আমি মানে যে মাত্র প্রমোশনটা পেলাম না, যারাই প্রমোশন পায় না তারা কিন্তু বলে যে আমি ডিপ্রাইভড, কারণ আমি অমুকের অমুক ছিলাম, তমুকের তমুক ছিলাম। আসলে কিন্তু তার বিরুদ্ধে তার কিন্তু যথেষ্ট অভিযোগ ছিল, এগুলি কিন্তু কেউই বলে না। হ্যাঁ, তো আপনার এই যে আমার দুঃখ লাগে হচ্ছে যে বাংলাদেশ না, যে কোনো দেশ চলতে হলে একটা স্ট্রং ব্যুরোক্রেসি ইজ এ মাস্ট, এবং নিঃসন্দেহে। দি ওয়ে ইউ আর ডিস্ট্রয়িং ইট, আমার এটা তো কাইকাউস, আমাদের তো সময় মানে সংক্ষিপ্ত, সুতরাং আমরা আজকে একটা বিষয় দিয়ে শেষ করি। আপনি বিদ্যুৎ সচিব ছিলেন, মানে জ্বালানি সচিব ছিলেন। শেখ হাসিনা ভারতের কাছে বাংলাদেশকে বিক্রি করে দিয়েছে। ভারতের সঙ্গে মানে অনেক চুক্তি হয়েছে, যে চুক্তিগুলোর আপনি প্রিন্সিপাল সেক্রেটারি থাকা অবস্থায় দেখেছেন। মানে কেউ তো এই 2 বছরে বের করতে পারলো না যে শেখ হাসিনা আসলে মানে মানে ভারতের কাছে কি বিক্রি করে দিয়েছেন, বলেন তো। হ্যাঁ, শুনেন, আমার সৌভাগ্য হয়েছিল, আম, মানে প্রথমে ওই বিদ্যুতের চুক্তির আগে একটু বলি, আমার সৌভাগ্য হয়েছিল শেখ হাসিনার সাথে বিভিন্ন মানে ভারত সফরের। হ্যাঁ, উনি যেভাবে কথা বলেছেন, হ্যাঁ, সেটা যদি আমি রেকর্ড করে বাঙালি জাতিকে দেখাতে পারতাম, তাহলে হয়তো আজকে মানে ব্যাপারটা অন্যরকম হতো হয়তো। অন্যরকম হতো। আর ভারতকে যে বিক্রি করার কথা, বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, বঙ্গবন্ধু ভারতের সঙ্গে গোলামি চুক্তি করেছিল বলেছিল। 25 বছরের গোলামি চুক্তি। হ্যাঁ, তো এতগুলি সরকার গেল, কিন্তু সেই গোলামি চুক্তি কেউ কিন্তু বের করতে পারেনি। তারপরে ইউনূস সাহেবের সরকার গেলেন, সেখানে কিন্তু আপনার গোলামি চুক্তি বের করতে পারলেন না। এবং কোনো চুক্তি বাতিল আপনাদের এই হয়নি যে তো, কোনো চুক্তিতে বিদ্যুতের যে, বাতিলও করেনি। হ্যাঁ, ইউনূস সরকার কোনো চুক্তি বাতিলও করেনি তো। বেরই তো করতে পারেন না, আপনি বাতিল করবেন কোথায়? তারপরে হচ্ছে ধরেন আদানির যে ইয়েটা আছে, আদানিতে আমি যেটা শুনেছি যে ওই বলেছে, নাম কি, কোর্ট থেকে নাকি একটা কমিটি করে দেওয়া হয়েছিল, যে ইন্ডিপেন্ডেন্ট কমিটি আদানি চুক্তির ব্যাপারে এখানে কি অনিয়ম হয়েছে, সেই কমিটি নাকি দিয়েছে যে এখানে কোনো অনিয়ম হয়নি। হ্যাঁ, তো আমরা যারা কাজ করেছি, আমরা চেষ্টা করেছি দেশের স্বার্থ রক্ষা করার জন্য। হ্যাঁ, আমি জানি না এটা ওপেনলি বলাটা ঠিক হবে কিনা। আমি একবার একটা এরকম আমাদের প্রতিবেশীর সাথে একটা চুক্তির ব্যাপারে খুব টাফ নেগোসিয়েশন করেছিলাম। তো আমার জীবনের প্রথম ধন্যবাদ ওনার কাছ থেকে আমি পেয়েছিলাম, সেটাই যে তুমি এটা করেছিলে, আমি খুব খুশি, হ্যাঁ, এইভাবেই কাজ করো। হ্যাঁ, তো এখন আমার ব্যক্তিগত মানে কি বলে এটা, এক্সপিরিয়েন্স আর জাতির কাছে যেটা আছে, আপনাকে ওই একটা কথা বলে শেষ করতে চাই, যদি অনুমতি দেন। নিঃসন্দেহে, প্লিজ। সেটা হলো, আওয়ামী লীগ বা আমরা যারা আছি, আমি ঠিক তো আওয়ামী লীগের সদস্য না, বা ওই যে স্বাধীনতার সপক্ষের শক্তি অবশ্যই, আমরা যারা সরকারি কর্মকর্তা আছি তাদেরও, আমাদের সমস্ত খবর মানুষের কাছে থাকে। হ্যাঁ, দুর্ভাগ্যক্রমে বা সৌভাগ্যক্রমে আমার এখানে এক বিয়ের মধ্যে আমাদের এক বন্ধু শ্রেণীর সঙ্গে কথা হচ্ছিল, আমরা একটা টেবিলে বসেছিলাম। তো সে আমাকে বললো যে তার 2বার নাকি গণভবনে যাওয়ার সুযোগ হয়েছিল। তো তখন বললো যে আমি তখন দেখলাম আমাকে যারা চেক করেছে সব ভারতীয় ছিল। দেখেন, আমি বসা কিন্তু। হ্যাঁ, এবং সবসময় বলা হয়েছে তাদের চোখের রং আলাদা, গণভবন যারা পাহারা দেয় তারা অতিরিক্ত ফর্সা, তারা বাংলাদেশি নয়। তো আমি এত বছর, তখন আমি বললাম, আমি একটা খুব বাজে শব্দ ব্যবহার করে আমি বললাম, আই এম সাচ এন স্টুপিড। এতদিন ধরে চাকরি করলাম, ওখানে দেখলাম না বা বুঝতে পারলাম না যে এরা সব ভারতীয়। হ্যাঁ, তা কথাটা আমি বলছিলাম এই কারণে যে আপনার মিথ্যাচারের যে মাত্রাটা এত উঁচু, যে আমি এখানে উপস্থিত থাকার পরেও যদি, যে এবং আমি এটা বলার পরেও সে সামান্যতম বিব্রত হয়নি কিন্তু। হ্যাঁ, তো আমি এই যে এই মাত্রার মিথ্যাচারের সঙ্গে চলাফেরা করতে গিয়ে কি পরিমাণ যে মানে আমাদের আত্মা, মানে কি বলবো এটাকে, ঠিক সঠিক বাংলাটা আসছে না, সেটা হচ্ছে যে ধরেন মানে ইটস ভেরি ডিফিকাল্ট
টু প্রোপাগান্ডার সাথে আপনি কতক্ষণ মানে লড়বেন? ছায়ার সাথে লড়ারও তো কিভাবে একটা লড়তে সীমা পারবেন? আছে, মানে এবং আপনি তো টায়ার্ড হয়ে যাবেন। হ্যাঁ, আমি কাজ করছি হচ্ছে মানে আপনার কি দেশের মনে জন্য। হয় যে মানে ধরুন 2024-এ শেখ হাসিনার সরকার আসলে টায়ার্ড হয়ে গেছিল, কারণ তো অনেক দিন ধরে 17 বছর ধরে Right. লড়ছে, সেই বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে একটার পর একটা, হ্যাঁ, হ্যাঁ, মানে টায়ার্ড হয়ে গেছিল বলতে পারেন। অবশ্যই। আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, এত বছর পরেও কিন্তু এই যে ধরেন 2 বছর আপনার ইউনূসের সরকার ছিল, এখন বর্তমানে নতুন সরকার এসছে, কই ওরা তো কেউ এখনো পর্যন্ত বিডিআর কি হয়েছিল কেউ বের করতে পারেনি। অথচ একটা মিথ তৈরি করে চলছে চলছে চলছে, বলছে যে ভারত, আমি সরি এটা আসলে এইভাবে মানে ওপেন ফোরামে বলাটা ঠিক হবে কিনা, ভারতের নাকি বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য বলছে। তো ভারত বাংলাদেশের সেনাবাহিনী ধ্বংস করার জন্য বিডিআর যাবে কেন? সে তো ক্যান্টনমেন্টে যাবে। ক্যান্টনমেন্ট না গিয়ে বিডিআর যাবে কেন? এটা তো সিম্পল কোশ্চেন, এটা তো খুব বেশি কঠিন বিষয় না, তাই না? ধরে নিলাম সে আমাকে ধ্বংস করতে চাচ্ছে। হ্যাঁ, আমি যেমন ধরেন আমি ভারতের সাথে অনেক নেগোসিয়েশন করেছি, ওরা টাফ, কিন্তু ওরা আমাকে দাস বানাতে চায়নি, আমাকে সমান মর্যাদা দিয়ে চলেছে। তো এখন যদি কেউ যদি বলে, তাহলে বলে যে আমি ভারতীয় দালাল, তাহলে তো আমার করার কিছু নাই। আমি আরেকটা ছোট্ট প্রশ্ন দিয়ে আজকের মতো শেষ করব, কারণ আমি আমি আপনার সাথে কনভারসেশনটা আসলে কন্টিনিউ করতে চাই। সেটা হচ্ছে যে কি দেখতে পাচ্ছেন আপনি ইমিডিয়েট আমাদের মানে অর্থনৈতিক ভবিষ্যৎটা কি দেখতে পাচ্ছেন, এটা বলে আমরা শেষ করি আজকে। অর্থনীতির একটা দিয়ে শেষ শুধুমাত্র যেহেতু আপনার সময়ের স্বল্পতা আছে, এটা নিয়ে আমি একটু বিস্তারিত পরে যদি সুযোগ দেন তাহলে বলতে। হ্যাঁ, সেটা হলো যে ধরেন অর্থনীতির একটা প্রি কন্ডিশন হচ্ছে ফর গ্রোথ স্ট্যাবিলিটি, হুইচ শেখ হাসিনা হ্যাজ এনশিওর্ড। হ্যাঁ, আর এখন যে পর্যায়ে যাচ্ছে, তাহলে বাকিগুলো সব মানে এই জায়গা মতো মানে ফিট হওয়া ইজ ইজ ভেরি ডিফিকাল্ট। আইএমএফ কি সে কারণেই লোনটা বাতিল করলো, বাতিল করতে চাইছে? তাই তো মনে হচ্ছে। আপনার ধরেন এই যে ধরেন ইয়ের সময়, এই যে আমাদের শেখ হাসিনার সময়, আপনার যখন যেই লোনের জন্য বলেছে দেওয়ার জন্য, এরা পাগল ছিল, বিকজ আওয়ার মানে এই যে অ্যাক্টিভিটিস ওয়াজ বেটার। আপনার যদি ইয়ে হয় তাহলে আপনাকে আমি মানে পরবর্তীতে এই যে মেগা প্রকল্প, মেগা দুর্নীতি, হাবিজাবি এগুলি বলে যে, সেগুলির বিষয়ে আমি পরে আপনাকে বলতে চাই। যাই হোক, এখন আমার ইয়েটা হলো যে আমি শুধুমাত্র অন্যগুলো বাদ দিয়ে স্টেবিলিটির যে বিষয়টা, যে আপনি অর্থনীতির যে কোনো ওই ইয়েতে কি বলে সূচকে, সূচক না, আমরা আপনার লিটারেচারে পাবলিক স্টেবিলিটি ইজ এ মাস্ট। হ্যাঁ, আপনার যেমন ধরেন ওই সিঙ্গাপুরে আয়রন ফিস্ট হয়ে চালানোতে, সিঙ্গাপুরের লি কুয়ান ইউকে আমরাও সবাই বলি, হ্যাঁ, মাহাথির মোহাম্মদকে আমরা সবাই প্রশংসা করি, কিন্তু প্রশংসা করি, হ্যাঁ, বাট হি ওয়াজ অলসো প্রশংসা করতে রাজি নই। কিন্তু বাংলাদেশে আমরা রাজি নই। হ্যাঁ, তো আমাদের দুর্ভাগ্য হচ্ছে এটা আর কি। আমরা যেমন আমাদের যারা মনে করেন আমাদের ইয়েতে ইতিহাসের মধ্যে, আমি বললাম তো এখন বয়সও হয়েছে, কথাও বেশি বলি হয়তোবা, কিন্তু বঙ্গবন্ধুর মতো একটা নেতা এসছে, এবং যে বাংলাদেশ এই সাবকন্টিনেন্টের মধ্যে, ইন্ডিয়ান সাবকন্টিনেন্টের ভিতরে আপনি আমাকে একটা দেশ বলেন যে নিজের স্বাধিকার, নিজের কালচার জন্য ঐক্যবদ্ধভাবে কাজ করেছে, রাজরার জন্য না। ইজ দেয়ার এনি আদার কান্ট্রি ইন দিস সাবকন্টিনেন্ট? না। আমরা সেই মহানায়ককে কিন্তু প্রতিদিন অপমান করছি, তার বাড়িটা ভেঙে দিয়েছি। এই হলো আমাদের ভালো থাকবেন আহমদ কায়কাউস, আমাদের আবার কথা হবে, এবং খুব দ্রুতই। আমরা আসলে আপনার সাথে রাজনৈতিক আলাপটা হলো না, অনেক রাজনৈতিক আলাপ বাকি থেকে গেল, রাজনৈতিক অর্থনীতির আলাপ বাকি থেকে গেল, আমরা সেটা নিয়ে কথা বলবো। অসংখ্য ধন্যবাদ আপনাকে যুক্ত হওয়ার। থ্যাংক ইউ, ভালো থাকবেন। জি, আপনিও।